যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। শাক দিয়ে যেরকম মাছ ঢাকা যায় না, সেরকম মিথ্যে দিয়ে সত্যকে চাপা যায় না। তবে যেটা যায় যে মিথ্যে দিয়ে সত্যকে বিকৃত করা যায়। জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলস তার নিজস্ব একটি ব্যবহৃত প্রচার কৌশল ছিল। তিনি বলতেন যে মিথ্যে বলো, বেশি করে বলো, জোর দিয়ে বলো, বড় বড় মিথ্যে কথা বলো, যাতে সত্য বিকৃত হয়। এবং সত্য যখনই বিকৃত হবে তখনই জনগণের একটি নির্দিষ্ট বা একটি বৃহৎ অংশ সেটা বিশ্বাস করতে শুরু করবে। এবং যখনই জনগণের একটি বৃহৎ অংশ সেটা বিশ্বাস করতে শুরু করবে তখনই আপনার রাজনৈতিক লক্ষ্য পূরণ হবে, যেটা গোয়েবেলস থিওরি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই থিওরিতেই চলে এবং এই থিওরিতেই তিনি বিশ্বাস করে এবং এই থিওরিতেই পশ্চিমবাংলার জনগণের একটা বৃহৎ অংশকে তিনি এই মিথ্যে কথাটাই বিশ্বাস করানোর জন্য বারবার চেষ্টা করেন এবং করিয়েও ছাড়েন। দেখুন, কেন এই কথাগুলো আপনাদের বললাম, যে আজকে শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কোট আনকোট বলেছেন যে যারা বেচারা টিচারদের বেচারা বলেছেন, বলছেন যারা বেচারা টিচারই করত তারা অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনত আলোচনা করছি এবং আইনের সাথে কথা বলে তাদের, যেহেতু কোর্টের নির্দেশে আমি টিচারই দিতে পারবো না, তাদের গ্রুপ সি তে যদি সেই সমস্ত কোনো কাজ তাদের দিয়ে করানো সম্ভব হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে হতাশ করতে চান না, কারণ তিনি মানবিক সরকারের মুখ্যমন্ত্রী। তার সরকার সব দিক কিছু নাকি মানবিক দিক দিয়ে বিবেচনা করে, সুতরাং তাদের দৃষ্টিভঙ্গি পলিটিক্যালি দেখে না, মানবিক দিক থেকে। কিন্তু দেখুন, একটা সরকার আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ তাকে ফলো করে চলতেই হয়, কিন্তু সুপ্রিম কোর্টে এই মানবিকের কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের ওই কোর্টরুমের মধ্যে তথ্য প্রমাণ সওয়াল সেই সবের উপরে বিচার করেই যে সিদ্ধান্ত আসে তার উপরেই সরকারকে চলতে হবে, সরকারকে সেটাই মানতে হবে, এটা মানুষও জানে। কিন্তু তারপরে দাঁড়িয়েও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চলি, যে মানবিকতার মূল্যমাত্র দাম সেই সুপ্রিম কোর্টের সেই কোর্টরুমে নেই। কিন্তু তারপরেও মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন যে আমরা মানবিক মুখ্যমন্ত্রী, আমরা আইনের সাথে আলোচনা করছি শিক্ষকদের যাতে গ্রুপ সিতে চাকরি দেওয়া যায়। কাদের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলছেন বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদের সেখানে নিয়ে আসা হয়েছে। এমন অনেক স্কুল সেখানে হাজির হয়েছে, হয়তো সেই স্কুলেই কোনো শিক্ষকের চাকরি চলে গেছে যারা দীর্ঘদিন সেখানে চাকরি করত। হয় সে অযোগ্য ছিল, নয় সে যোগ্য ছিল, কারণ অযোগ্য আর যোগ্য প্রমাণ করতে পারেনি বা তার তালিকা জমা দিতে পারেনি এসএসসি, তাই তাদের চাকরি গেছে। কিন্তু তাদের যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথমে এসএসসির চাকরিটা যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে মিটিং ডেকে কি বলেছিলেন, আমি কারোর চাকরি যেতে দেব না, আমি কারোর চাকরি যেতে দেব না, আমার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই রেডি আছে। এবং সেই ভাষণ শোনার পরে পশ্চিমবঙ্গের অনেক মানুষ, একটা অংশের মানুষ কিন্তু বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর চাকরি যেতে দেবেন না। এবং তারপরে মানুষকে, একটা অংশের মানুষকে এটা বিশ্বাস করিয়েছিলেন, একটা অংশের শিক্ষককেও এটা বিশ্বাস করিয়েছিলেন যে আমরা রিভিউ পিটিশন করব, রিভিউ পিটিশন করলে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু তারপরে যখন রিভিউ পিটিশন হলো, রিভিউ পিটিশন করার পরে তখন দেখা গেল যে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পূর্বের রায় সেই রায় বহাল রেখেছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলা শুরু করলেন
যে নতুন করে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা নেবো, এখানে আবার সবাইকে আমরা সুযোগ দেবো। অর্থাৎ সমাজের কাছে তিনি প্রকাশ করতে চাইছেন, দেখুন আমি কিন্তু কারোর চাকরি যাওয়ার দায়ভার নেই, আমার জন্য কারোর চাকরি যায়নি, আমি আবার চাকরির ব্যবস্থা করছি। এই রকম একটা ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় আবার খাড়া করতে শুরু করলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এটা নয় যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিশ্বাস করানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এটাই যে পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষকে বিশ্বাস করানো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন পশ্চিমবঙ্গে 1% ভোট ব্যাংক মমতার দিকে আছে, আর বাকি অংশের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকের একটা অংশের মধ্যে যদি বারবার এই মিথ্যে কথাটাকে বলে যদি সত্যটাকে মিথ্যে করা যাবে না জানেন, কিন্তু সত্যটাকে যদি বিকৃত করা যায় তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধা তৈরি হবে, মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে, যার ফলে সেই সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তুলবেন, সেই কৌশলই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে এতদিন এই 2016 থেকে 2025 অব্দি যে শিক্ষকটা দেখলো, যে ছাত্রটা দেখলো সেই মাস্টারকে ক্লাসে ঢুকে ইংরেজি পড়াতে, যে ছাত্রটা দেখলো সেই ক্লাসে মাস্টারকে বাংলা পড়াতে, অঙ্ক করাতে, সেই মাস্টারকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে টিচারটা তার একটা ডাস্টার বা একটা চক লাগলে একটা কেরানিকে বলতো এনে দেওয়ার জন্য তারা গিয়ে নিয়ে আসতো, আজকে সেই শিক্ষকটা পরবর্তীকালে আবার সেই ডাস্টার চক নিয়ে আসার কাজ সেই স্কুলেই করবে? এটা কি কখনো সম্ভব হয় পশ্চিমবঙ্গে একটা মানুষের কাছে? দেখুন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে পিএইচডি পাস করা একটা ছেলেও কিন্তু ডোমের চাকরির জন্য আবেদন করছে, এমএসসি পাস করা একটা ছেলে ডোমের চাকরির জন্য আবেদন করছে। সুতরাং শিক্ষকের চাকরি করার পরেও যখন চাকরি চলে যাচ্ছে তখন একটা শ্রেণীর তারা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিতেও কিন্তু আবেদন করবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। বৃহৎ অংশ করবে না, কিন্তু একটা অংশ যে করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচারটার মধ্যে থেকে এমনভাবে করতে চাইছে যেখানে একটা অংশের মানুষকে সবসময় দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে রাখতে চায়। দেখবেন যখনই একটা শ্রেণীর শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা যখন গ্রুপ বা গ্রুপ সিতে যদি পেয়ে গেছে, তাদের দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে বসিয়ে আবার বলিয়ে দেবে যে দেখুন আমরা গ্রুপ সি গ্রুপ ডিতে পেয়েছি, অন্তত বেকারত্বর জ্বালা তো আমাদের মিটেছে। এবং সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজের কাছে আবার বার্তা দেবেন, দেখুন আমি মানবিক মুখ্যমন্ত্রী, আমি কারোর চাকরি খাইনি, আমি চাই না কারোর চাকরি যান। ঠিক এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখবেন মিডিয়ার সামনে বলবেন, এবং একবার নয় একাধিকবার বলবেন। ঠিক এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক সমস্ত কিছু, চুরি থেকে ছেঁচড়ামি যা যা পশ্চিমবঙ্গে ঘটছে সবকিছুই দেখুন প্রকৃতপক্ষে জলের মতো আপনার কাছে পরিষ্কার, কাচের মতো আপনার কাছে পরিষ্কার। কারা চুরি করছে আপনি জানেন, কে চুরি করছে আপনি জানেন, কারা টাকা তুলছে আপনি জানেন। কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি শুনবেন তখনও দেখবেন একটা বৃহৎ অংশের মানুষ এই পশ্চিমবঙ্গে তাদের মধ্যে দ্বিধা এবং দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা বা দলের নেতারাই কিন্তু চোর। এই জিনিসটা আপনি দেখবেন ঠিক এই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তৈরি করার চেষ্টা করেন। তাই এই গোয়েবেলসের থিওরিতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিক এর সমস্ত প্রচার কিন্তু চালিয়ে যায়, সমস্ত প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই টেকনিকেই চালিয়ে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সুতরাং এই একটা অংশের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোতেই বিশ্বাস করেন তাদেরকে অন্তত চোখ না খুলে অন্তত সুদৃঢ়ভাবে তাদের চিন্তা শক্তিকে জাগ্রত করে আসল প্র্যাকটিক্যাল, আসল সত্যতা নিজেদের মধ্যে উপলব্ধি করাতে হবে, নিজেরা উপলব্ধি করতেই হবে। না হলে 2026 নির্বাচনে আপনাদের উপযুক্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিয়ে দিতে হবে যে গোয়েবেলস থিওরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার পশ্চিমবঙ্গে চালিয়েছিল সেটা একটা অংশের মানুষকে বা মূর্খ বানাতে পারলেও আর বাকি অংশের মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা মূর্খ না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতে বিশ্বাস করে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি ধরে ফেলেছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে হবে 2026-এ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে এই শাসক তৃণমূল সরকারের পতন ঘটিয়ে। ধন্যবাদ, নমস্কার।